সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের বিল C-12 এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনায়। ইতোমধ্যে বিল C-12 নিয়ে অনেক কানাঘুষা হয়েছে। অনেক ইমিগ্রেশন লয়ার, অনেক RCIC কনসালটেন্টরা ঘোষণা দিয়েছিলেন যে বিল C-12 এটা পাশ হলে পৃথিবীর দুইটা কান্ট্রি, বাংলাদেশ এবং ইন্ডিয়া, তাদের অনেক অ্যাপ্লিকেশনগুলোকে এখানে নতুন করে যাচাই বাছাই করা হবে, এই ধরনের একটা ঘোষণা পেয়েছিলাম। তো সাম্প্রতিক সময়ে বিল C-12 নামে বিশাল একটা আর্টিকেল আমরা স্টাডি করলাম। সেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে নিয়ে আলাদা করে তাদের কোনো প্ল্যান নেই, তবে BC-12 এখানে কার্যকরী হতে যাচ্ছে খুব শীঘ্রই। অলরেডি এটা হাউস অফ কমন্সে 3টা রিডিংয়ে পাস হয়ে গেছে, হাউস অফ সিনেটে একটা রিডিংয়ে পাস হয়ে গেছে, আর 2টা রিডিং বাকি আছে। সেগুলোতে এটা হয়তো হালকা কাটছাট করে পাস হয়ে যাবে এবং এরপরে রয়্যাল অ্যাসেন্ট লাভ করলে এটা লতে পরিণত হবে। 2026 সালে এটাই কার্যকরী হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে সবার জন্যেই কমনলি অনেকগুলো পরিবর্তন সাধিত হবে। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ফোকাস করে এই আলাদা করে কোনো এখানে রুলস তারা কার্যকরী করতেছে, এই রকম বিষয় আমার চোখে পড়ে নাই রিসেন্টলি। আপনাদেরকে আমি দেখাবো কী কী তথ্য বা আপডেট এখানে আছে। তো এখানে আশঙ্কার জায়গাটা একটু কেটে গেছে, তবে এখানে একটি ব্যাপক ক্ষমতা প্রদান করা হচ্ছে ইমিগ্রেশন অফিসারদের, যাদের অলরেডি ভিসা দেওয়া হয়েছে। তাদের যদি কোনো ইস্যু সামনে আসে, তাদেরকে নিয়ে যদি কোনো সিকিউরিটি ইস্যু চলে আসে বা অন্য কোনো ইস্যু আছে যেটা কানাডার স্বার্থ পরিপন্থী, তাহলে তাদের ভিসাগুলো ক্যান্সেল করে দিতে পারবে ইমিগ্রেশন অফিসাররা। এই পাওয়ারটা ইমিগ্রেশন অফিসারদেরকে বিশেষভাবে দেওয়া হচ্ছে BC-12 অধীনে। তো অনেকগুলো বিষয় মূলত এখানে পরিবর্তন আসবে, যেমন বর্ডার সার্ভিস এজেন্সি, তাদের ক্ষমতা অনেক বাড়ানো হচ্ছে। এই সবগুলো সেগমেন্ট নিয়েই অনেকগুলো স্লাইডে আমাদের আজকের আলোচনাটি সাজানো। যারা কানাডাতে অলরেডি অবস্থান করতেছেন এবং যারা আসবেন, তাদের সবার জন্যই তথ্যগুলো জেনে রাখাটা ভালো। আপনার দুজনেই অনেক কষ্ট করে তথ্যগুলো কালেক্ট করা, অনেক স্টাডি করে সাজানো হয়েছে। নিউ কানাডা ইমিগ্রেশন বিল C-12 সেট টু ব্রিং স্ট্রিক্টার রুলস। তো এখানে স্ট্রিক্টার রুলস কার্যকরী হবে, স্টেপ বাই স্টেপ এগুলো কার্যকরী হবে, একদম হঠাৎ করে কার্যকরী হবে তা কিন্তু না। বিল C-12 অফিসিয়ালি টাইটেল দি স্ট্রেংথেনিং কানাডাস ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট is one of the most consequential immigration and border enforcement bills Canada has introduced in decades. তো বিগত দশকে, অর্থাৎ এক দশকের মধ্যে যতগুলো বিলস কার্যকরী হয়েছে, পাশ হয়েছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিল হিসেবে এটি পরিগণিত হচ্ছে। এর মাধ্যমে এটা করতে বাধ্য হচ্ছে বলা চলে বর্তমান গভর্নমেন্ট। ইট ডাজ নট মেরিলি যা অ্যামেন্ড ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, এটা শুধু একক কোনো প্রোগ্রামের এখানে সংস্কার করবে তা কিন্তু না। ইট রিস্ট্রাকচার্স দি লিগাল ফাউন্ডেশনস দ্যাট গভর্ন হাউ বর্ডার্স আর ইনফোর্সড, হাউ অ্যাসাইলাম ক্লেমস আর প্রসেসড অ্যান্ড হাউ ইমিগ্রেশন ডাটা ইজ শেয়ার্ড। তো অনেকগুলো সেক্টরকে ফোকাস করে মূলত তারা এই বিলটি কার্যকর এবং পাশ হতে যাচ্ছে। ফার্দারমোর, ইট আউটলাইন্স হাউ কুইকলি অ্যান্ড হোয়েন দি ফেডারেল গভর্নমেন্ট ক্যান সাসপেন্ড, টার্মিনেট, cancel applications and documents when it believes the public interest is at stake. তো এখানে ইমিগ্রেশন অফিসারদের পাওয়ারটা ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া হবে। কোন ক্ষেত্রে? যদি কোনো ব্যক্তিকে পাবলিক ইন্টারেস্টের পরিপন্থী মনে হয়, যদি কোনো প্রোগ্রামকে পাবলিক ইন্টারেস্টের পরিপন্থী মনে হয়, তাহলে সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে পারে, সেই ভিসাটা ক্যান্সেল করতে পারে। এই ধরনের পাওয়ারগুলো দেওয়া হচ্ছে, সুপার পাওয়ার দেওয়া হচ্ছে। তবে একদমই তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে তা কিন্তু না, নিয়ার অ্যাবাউট ব্ল্যাঙ্ক চেক, যে আপনি আপনার ডিসক্রিপশন অনুযায়ী অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারবেন। কারা নিতে পারবেন? ইমিগ্রেশন অফিসাররা বা এখানে ল এনফোর্সমেন্ট অথরিটি যারা, তারা। How the system worked before, how it will work after Bill C-12 becomes law, and when it means in real world scenario based terms of people inside and outside Canada. তো এখানে বিল C-12 এর ঘটনাগুলো আগে কীভাবে ছিল, ভবিষ্যতে কীভাবে কার্যকরী হবে, এগুলো নিয়ে আমরা একটু কম্পারেটিভ আলোচনা করি। আজকের আলোচনাটা লম্বা হওয়াটা খুব স্বাভাবিক বিষয়, কষ্ট করে শুনবেন। দীর্ঘ স্টাডি করে আমরা ওই আলোচনাতে এসেছি। হোয়াই ডাজ বিল C-12 এক্সিস্ট ইন দি ফার্স্ট প্লেস? তো সকল বিলগুলোর মধ্যে বর্তমানে এটি নাম্বার 1 পজিশনে রয়েছে, এটিকে গুরুত্বের মধ্যে। বিফোর এক্সামিনিং দি ইন্ডিভিজুয়াল পার্টস, ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দি পলিসি কনটেক্সট ড্রাইভিং দিস লেজিসলেশন. Canada's immigration system has faced 4 compounding pressures since 2022. তো 2020 সালে করোনা পরবর্তী সময়ে কানাডা গভর্নমেন্টের যে সিস্টেম, সেটা একটা ব্যাপক চ্যালেঞ্জের মধ্যে পড়ে, যেগুলোকে অ্যাড্রেস করে গভর্নমেন্ট অনেক উদ্যোগ নিলেও কার্যকরী
অনেক পরিবর্তন এখনও করতে পারেনি। যে প্রেশারগুলো তাদের উপর রয়েছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। রেকর্ড হাই টেম্পোরারি রেসিডেন্ট পপুলেশনস, প্রচুর পরিমাণে টেম্পোরারি রেসিডেন্ট বেড়ে গেছে। সার্জিং ইন কানাডা অ্যাসাইলাম ক্লেমস, ম্যানি ফিল ইয়ার্স আফটার ইয়ার, প্রচুর পরিমাণে অ্যাসাইলাম ক্লেমের সংখ্যা বেড়ে গেছে। ক্রনিক প্রসেসিং ব্যাকলগস অ্যাক্রস আইআরসিসি অ্যান্ড ইমিগ্রেশন রিফিউজি বোর্ড, অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে ব্যাকলগে, যেমন বিজনেস মাইগ্রেশন অ্যাপ্লিকেশনগুলো 10 বছর পর্যন্ত লাগতেছে প্রসেসিংয়ে। গ্রোয়িং পলিটিক্যাল প্রেশার টু অ্যাক্সিলারেট রিমুভাল অ্যান্ড রিস্টোর সিস্টেম ইন্টিগ্রিটি। তো বিরোধী দল যেটা আছে কানাডাতে, কনজারভেটিভ পার্টি, তারা নানাভাবে প্রেশার ক্রিয়েট করতেছে গভর্নমেন্টের উপরে সিস্টেম ইন্টিগ্রিটি বাড়ানোর জন্যে। তো এগুলিরই একটি কম্পাউন্ড রেজাল্ট হিসেবে গভর্নমেন্ট বাধ্য হয়ে মূলত BC-12 এটাকে কার্যকরী করতে যাচ্ছে খুব শীঘ্রই, সহসায় কার্যকরী হবে। Bill C-12 represents a shift away from ad hoc tools forward permanent statutory authority. তো এখানে বুঝতে পারতেছেন বিষয়গুলো। এখানে নাম্বার 1 যে বিষয়গুলো আমরা দেখব সেটা হলো কাস্টমস অ্যাক্ট চেঞ্জেস দ্যাট স্ট্রেনথেন বর্ডার অ্যান্ড এক্সপোর্ট এনফোর্সমেন্ট। তো এখানে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি যারা আছে তাদের পাওয়ারটা অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন তারা চাইলে র্যান্ডমলি এক্সপোর্ট ইম্পোর্টের ডকুমেন্টগুলো খুব ভালোভাবে চেক করবেন। এই জায়গাতে তাদের ক্ষমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে ইমিগ্রেশন ডকুমেন্টগুলো নিয়ে যারা আসবেন তাদের বিষয়গুলো খুব ভালোভাবে চেক করা হবে। আন্ডার দি অ্যামেন্ড কাস্টম অ্যাক্ট, ওনার্স অ্যান্ড অপারেটার্স অফ ইন্টারন্যাশনাল ব্রিজ, টানেল, এয়ারপোর্ট, রেলওয়েজ হোয়ার and docs must provide CBSA with educate facilities free of charge. তো এখানে বর্ডার সার্ভিস এজেন্সিদেরকে ফ্রি অফ চার্জে তাদের এইগুলো পরীক্ষা করার জন্যও তাদেরকে সহযোগিতা করতে হবে। CBSA অফিসার্স গেইন এক্সপ্যান্ডেড অথরিটি টু অ্যাক্সেস গুডস ডেস্টিনেড টু এক্সপোর্ট। তো যে কোনো ধরনের মালামাল তারা এখন চেক করবেন, এক্ষেত্রে অনেক পজিটিভ নেগেটিভ সব কিছুই আছে। অফিসার্স মে ইন্সপেক্ট ওয়ার হাউস, শিপিং ফ্যাসিলিটিস অ্যান্ড এক্সপোর্ট লোকেশনস অন ডিমান্ড। এন্ট্রি ইন্টু প্রাইভেট ডুয়েলিংস টাইড টু এক্সপোর্ট অ্যাক্টিভিটি মে অকার আন্ডার জুডিশিয়াল ওয়ারেন্ট। তো এখানে আনুষঙ্গিক আরও কিছু বিষয় আছে, আমি আলোচনার সুবিধার্থে এগুলো বিস্তারিত পড়ছি না। হাউ থিংস ওয়ার্ক বিফোর, আগে কিভাবে এটা কাজ করতো এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, পারলে এটা পজ করে দেখে নেবেন যাদের সাথে রিলেট করে। হাউ থিংস ওয়ার্ক আফটার BC-12, CBSA authority explicit, standardized and enforceable across all international transit infrastructure. Compliance becomes mandatory rather than negotiated. সিনারিও দি বিজি ট্রাক এক্সপোর্টার, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ইউএস থেকে ডেইলি যে এক্সপোর্টগুলো করা হয়, ইম্পোর্ট করা হয়, তো তার একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। আন্ডার ওল্ড রুলস ডিলেস কুড অকার ইফ ওয়ার হাউস অ্যাক্সেস ওয়াজ ডিসরাপ্টেড। নতুন রুলসে এখানে র্যান্ডমলি তারা চেক করবে, যদি খারাপ কিছু পায় তাহলে সেটার জন্য অনেক সময় লাগবে, আদারওয়াইজ না হলে এগুলো সব অল্প সময়ের মধ্যে ছেড়ে দিবে। তো আমি এটা স্কিপ করলাম। এবার আমরা চলে আসি ইমিগ্রেশন ইনফরমেশন শেয়ারিং ইজ কোডিফাইড অ্যান্ড এক্সপ্যান্ডেড। এখানে বিল C-12 এর একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ, ফান্ডামেন্টালি চেঞ্জ হাউ ইমিগ্রেশন ডাটা ইজ শেয়ার্ড। এখানে বলা হচ্ছে আপনারা যারা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেন, সেটা বিভিন্ন ধরনের ভিসা হতে পারে, তারপরে বিভিন্ন আপনার ডকুমেন্টের জন্য আবেদন করতে পারেন। আপনাদের যে ইনফরমেশন, এই শেয়ারগুলোর বা এই ডাটাগুলোর একটা সেফটি ইস্যু থাকে, সেক্ষেত্রে এই ডাটাগুলো শেয়ারিংয়ের ক্ষেত্রে তারা এখানে বলতেছে যে এখানে তারা আরও বেশি শেয়ার করবে, ইন্টারনালি এক্সটার্নালিও শেয়ার করবে, যাতে করে তাদের সিকিউরিটিগুলো ইনশিওর হয়। RCC ইজ গিভেন এক্সপ্লিসিট স্ট্যাটুটরি অথরিটি টু ডিসক্লোজ পার্সোনাল ইনফরমেশন ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি আন্ডার ডিফাইন্ড কন্ডিশনস। হোয়াট ইনফরমেশন ক্যান বি শেয়ার, কী কী ইনফরমেশন আপনাদের এখানে তারা শেয়ার করতে পারে। RCC মে ডিসক্লোজ শেয়ার পার্সোনাল ইনফো উইদিন ইমিগ্রেশন রিফিউজি এন্ড সিটিজেনশিপ কানাডা ফ্রিলি। External sharing with federal, provincial agencies or crown corporations is permitted under agreements limited to identity, status and document details. তো এখানে জাস্ট ইনফরমেশন শেয়ারগুলোর প্রয়োজনীয়তা এখানে তুলে ধরা হয়েছে। প্রভিন্সিয়াল রিসিপিয়েন্টস ক্যান নট শেয়ার উইথ ফরেন এন্টিটিস উইদাউট ফেডারেল কনসেন্ট অ্যান্ড মিসট্রিটমেন্ট সেফগার্ডস। রেগুলেশনস ক্যান সেট ফার্দার কন্ডিশনস। এই হলো অবস্থা। অল ডিসক্লোজার মাস্ট অকার আন্ডার রিটেন এগ্রিমেন্ট স্পেসিফাইং পারপোজ অফ ডিসক্লোজার, লিমিট টু সেকেন্ডারি ইউজ, রেস্ট্রিকশন অন ওয়ানওয়ার্ড ট্রান্সফার। হোয়াট ইজ এক্সপ্লিসিটলি প্রোহিবিটেড, এটা কী কী প্রোহিবিটেড আছে এটা আমি স্কিপ করলাম, দেখে নিতে পারেন। হাউ থিংস ওয়ার্ক বিফোর, আগে এটা কীভাবে কাজ করতো এবং বর্তমানে এটা কীভাবে কাজ করবে। হাউ থিংস ওয়ার্ক আফটার বিল C-12, ইনফরমেশন শেয়ারিং বিকামস রুটিন, স্ট্রাকচার্ড অ্যান্ড লিগালি প্রোটেক্টেড, ডাটাস silos shrink dramatically. Scenario based explanation,
এখানে একটা এক্সপ্লেনেশনও দেওয়া হয়েছে এটার উপর বেস করে। টেম্পোরারি ফরেন ওয়ার্কার ফ্রম ফিলিপাইন অন এ ভ্যালিড ওয়ার্ক পারমিট হ্যাজ লিভিং ইন ব্রিটিশ কলাম্বিয়া ফর 2 years। এখানে একটা মেয়ের কথা তুলে ধরা হয়েছে। শি রিসেন্টলি লস্ট হার জব ডিউ টু কোম্পানি ক্লোজার অ্যান্ড অ্যাপ্লাইজ ফর প্রভিন্সিয়াল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স while she searches for new employment. Under current rules, the province may ask Elena to provide proof of her immigration status to confirm she meets residency requirement and is not in a sponsored situation that would bar her from benefits. This can sometimes involve delays while the province manually contact IRCC or wait for documents. তো এখানে একটা মেয়ে যে ব্রিটিশ কলাম্বিয়াতে জব করতেছিল, হঠাৎ তার জবটা চলে যায়। এখন এখন সে জব সার্চ করতেছে। তো এখন সে যে অবস্থায় আছে সেখানে সে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে হেল্প চাচ্ছে। তার এই সাময়িক, মোট কথা এই সময় তো সে বেকার হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তার স্ট্যাটাস নিয়ে আগের সিস্টেমে অনেক জটিলতা ছিল। নতুন সিস্টেমে যেটা হচ্ছে, বিল C-12 তাকে ইনফোর্স করার কারণে আইআরসিসি ক্যান ইনস্ট্যান্টলি সিস্টেমেটিক্যালি শেয়ার লিনাস কারেন্ট স্ট্যাটাস, ওয়ার্ক পারমিট ডিটেলস অ্যান্ড ভ্যালিডিটি dates directly with the provincial social service agency under written agreement. This speed up verification significantly, potentially approving her application in days. তো আগে যেটা অনেক সময় লাগতো, সেটা একদিনের মধ্যেই এই কাজগুলো হয়ে যাচ্ছে। Applicants should now assume that inconsistencies, overstays, mispresentation will be visible across government system. The margin for error narrows significantly. এখন থেকে যারা কানাডায় আসবেন এবং আছেন তাদের শিক্ষণীয় কি, তাদের কিন্তু সব জায়গায় ইনফরমেশন অ্যাকুরেসি রাখতে হবে। এখন ফেডারেল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা কিন্তু ইনফরমেশনগুলো ক্রস চেক করবে। আপনি যদি দুই জায়গায় দুই ধরনের তথ্য দেন, তাহলে কিন্তু এখানে ইনফরমেশন মিসম্যাচিং হবে এবং সেগুলোর জন্য আপনার অ্যাপ্লিকেশনগুলো ডিলে হবে, সেগুলোর জন্য আপনাকে শোকজ করা হবে। এবং এখানে অথেন্টিসিটি বা এখানে যদি কোনো আপনার ফ্রড ইনফরমেশন থাকে, সে কারণে আপনার অ্যাপ্লিকেশনগুলো যে কোনো সুবিধার জন্য হোক না কেন সেগুলো রিজেক্ট হবে। পার্ট 6, এ স্ট্রাকচারাল ওভারহল অফ দি ইন কানাডা অ্যাসাইলাম সিস্টেম। তো কানাডার ভেতরে থেকে যারা এখানে অ্যাসাইলাম কেস করতেছেন তাদের জন্য এখানে একটা কারেকশন আনা হচ্ছে। পার্ট 6 ইজ মোস্ট কমপ্লেক্স অ্যান্ড ইম্প্যাক্টফুল সেকশন অফ বিল C-12. Interviews in rewrites how in Canada asylum claim are screened, processed, abandoned, withdrawn, appealed and enforced. তো এগুলো নতুন করে স্ক্রিন করা হবে। দি সেন্ট্রাল অবজেক্টিভ ইজ স্পিড, ডিসিপ্লিন অ্যান্ড ফিনালিটি। Mandatory representation rules. The minister must designate representatives for minors and individuals unable to understand proceedings. The increased procedural fairness for vulnerable claimants while preventing later challenges based on incapacity. Mandatory timelines and document requirement. Claimant must provide document and information within prescribed timelines. তো যারা এই ইন কানাডাতে থেকে রিফিউজি অ্যাসাইলাম ক্লেম করতেছেন তাদের জন্য এখানে বিষয়গুলো দেখুন যে ক্লেম মাস্ট প্রোভাইড ডকুমেন্টস অ্যান্ড ইনফরমেশন উইদিন প্রেসক্রাইব টাইমলাইন। তো আপনাকে যে টাইমলাইন দেওয়া হবে সেটার মধ্যেই আপনি যে কেস করতেছেন, যে ক্লেম করতেছেন, সেটার রেফারেন্সে পর্যাপ্ত ডকুমেন্ট দিতে হবে। ফেইলি টু কমপ্লাই ট্রিগার্স ফর্মাল অ্যাবান্ডনমেন্ট প্রসিডিংস। যদি আপনি সেটা দিতে না পারেন তাহলে আপনাদেরকে এই কেসটাকে অ্যাবান্ডন করা হবে, মানে আপনাদেরকে হয়তো ফোর্স করা হবে কানাডা থেকে লিভ নেওয়ার। মিনিস্ট্রিয়াল অথরিটি ওভার এলিজিবিলিটি। ইভেন আফটার an initial eligibility determination, the minister may later declare a claim ineligible. This close a loophole that allow marginal claims to proceed deep into the system. Physical presence requirement. এখানে আরেকটা বিষয় দেখুন, দি রিফিউজি প্রোটেকশন ডিভিশন অ্যান্ড রিফিউজি অ্যাপিল ডিভিশন ক্যান নট প্রসিড ইফ দি ক্লেমেন্ট ইজ নট ফিজিক্যালি প্রেজেন্ট ইন কানাডা। তো যারা এই ধরনের ক্লেম করতেছেন তাদের কানাডাতে উপস্থিত থেকেই এই বিষয়গুলো ফেস করতে হবে। রিমুভাল অর্ডারস আর অ্যাক্সেলারেটেড। বিল C-12 clarifies exactly when removal order come into force, often within days or weeks of a final negative decision, abandonment or withdrawal. Mandatory monthly removal reporting. এখন মিনিস্ট্রি থেকে যে বিষয়গুলো আপনার কম্পালসারি করা হচ্ছে, দি মিনিস্টার মাস্ট table the monthly report detailing number of removal enforcement, reason for delays, countries of origin, age and gender background, criminal and background information. তো এই রিফিউজি রিলেটেড যে বিভিন্ন তথ্যগুলো ঘটতেছে বা ঘটনাগুলো ঘটতেছে সেগুলোর মান্থলি রিপোর্টগুলো অবশ্যই টাইম টু টাইম প্রেজেন্ট করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। হাইপোথেটিক্যাল সিনারিও। এখানে একটি গল্প শেয়ার করা হয়েছে। ফাতেমা নামের একজন ব্যক্তি, সে 32 বছর বয়সে সোমালিয়া থেকে সে কানাডাতে আসে। সোমালিয়া থেকে পালাই আসে আফটার ডেথ থ্রেটস ওভার রিফিউজিং এ ফোর্স ম্যারিজ অ্যান্ড কনভার্টিং রিলিজিয়ন।
তাকে ধর্মান্তরিত করা হচ্ছিল এবং জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, এই ধরনের একটা ঘটনা। সে পালিয়ে কানাডাতে আসে। শি ইন্টার্স কানাডা লিগালি অন এ ভিজিটর ভিসা ইন 2024 বাট ডিলেজ ক্লেম অ্যাসালাম। তো সে পরে কী করছে, অ্যাসালাম ক্লেম করতে ডিলে করেছিল। ইন 2026 শি ফাইলস অ্যান ইনল্যান্ড ক্লেম উইথ হেল্প ফ্রম এ ক্লিনিক। She submit her basis of claim from but lack of full supporting evidence. তো যে সময় এখানে আবেদনটা করেছিল তার সাপোর্টিং ডকুমেন্টগুলো পর্যাপ্ত ছিল না। এর ফলে কী হলো, আন্ডার নিউ completeness rules the claim is suspended until all required documents are provided within টাইট টাইমলাইন্স। তো এই ধরনের অ্যাসাইলাম কেস যদি কেউ করেন তাহলে তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যাপ্ত ডকুমেন্ট বা সাক্ষ্য প্রমাণ এখানে উপস্থিত করতে হবে। সেগুলো যদি বিলিভেবল হয় তাহলে সেই কেসটা টিকবে, আদারওয়াইজ সেগুলো ডিনাই হবে। এক্সটেনশন আর লিমিটেড। ফাতেমা মিসেস ডেডলাইন টু a medical setback, the minister deem it abandoned. No referral to the Refugee Protection Division for all oral hearing. She gets only a paper-based pre-removal risk assessment. এরপর আমরা পরের স্টেপে আসলাম, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসিং, ক্যান্সেলেশন অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট পাওয়ার। তো যে অ্যাপ্লিকেশনগুলো অলরেডি অন প্রসেসে রয়েছে সেগুলো নিয়েও একটা পাওয়ার চলে আসতেছে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে। পার্ট 7 প্রোভাইড অফিসার্স অ্যান্ড দি মিনিস্টার সুইপিং অথরিটি ওভার অ্যাপ্লিকেশনস অ্যান্ড ডকুমেন্টস। Key changes: officers can terminate processing of applications in prescribed circumstances, cancel, suspend or vary visas documents. Foreign nationals outside Canada must answer question truthfully and appear for exam. তো যারা ইনসাইড আর আউটসাইড যেখান থেকে অ্যাপ্লাই করুন না কেন, ফরেন ন্যাশনাল বলতে যারা এখনও কানাডার পিআর হোল্ডার বা সিটিজেন হননি, তো তাদের এখানে সবসময় ইনফরমেশনের ক্ষেত্রে বিভিন্ন কোশ্চেন করা হবে, সেক্ষেত্রে তাদেরকে ট্রুথফুলি অ্যান্সার দিতে হবে। যদি এখানে কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায় তাহলে তারা নিজেরাই বিপদের মধ্যে পড়বে। গভর্নর ইন কাউন্সিল অর্ডার্স ইন পাবলিক ইন্টারেস্ট লিমিটেড to fraud, health, safety, security, stop accepting, suspend, terminate applications, cancel, suspend documents or impose conditions on temporary residents. এই পাওয়ারগুলো মূলত তার পাশে। পাবলিক ইন্টারেস্ট অর্ডার্স এক্সপ্লেইনড। মিনিস্টার মে অ্যাক্ট where necessary to address administrative error, fraud, public health risks, public safety concerns, national security threats. Allows rapid response to crisis but critics fear mass cancellation without appeal. Fees and refunds. Orders must specify whether fees are refunded. If refunded, no interest is paid. তো অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো, অনেক প্রোগ্রাম আছে যেহেতু চলমান অবস্থায় সেই প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল, তাহলে তাদের সেই যারা অ্যাপ্লিকেন্ট তাদের ফি সহ এটা রিফান্ড করা হবে, তবে তাদেরকে কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না। সিনারিও: সিস্টেমেটিক স্টাডি পারমিট ফ্রড। এবার স্টুডেন্ট যারা আছেন তাদের নিয়ে তথ্য। ইন আর্লি 2020, এটা সালটা মেনশন করতে হয়তো ভুল করেছে, আরসিসি ডিটেক্টস এ লার্জ স্কেল ফ্রড রিং ইনভলভিং হান্ড্রেডস অফ ফেক অ্যাকসেপ্টেন্স লেটার ফ্রম এ স্মল প্রাইভেট কলেজ ইন অন্টারিও অ্যান্ড ব্রিটিশ কলাম্বিয়া। ম্যানি অ্যাপ্লিক্যান্টস আর ফ্রম ইন্ডিয়া অ্যান্ড নাইজেরিয়া অ্যান্ড দি কলেজ আর অ্যাকিউজ ফর অপারেটিং অ্যাজ এ ভিসা মিলস। তো এখানে যে ঘটনাগুলো ঘটলো, নাইজেরিয়া এবং ইন্ডিয়া থেকে কিছু এজেন্সি তারা এখানে দেখা গেলো যে সস্তা কিছু প্রাইভেট কলেজের ফেক, বা এখানে দেখা গেলো যে কোনো মতো একটা অফার লেটার নিয়ে এসে তাদেরকে ভিসা দিয়ে কানাডাতে আনার একটা পরিকল্পনা করেছিল। এই বিষয়গুলো ধরা পড়ে। এখানে অ্যাকচুয়ালি ব্যক্তিদের হাতে কিছু ছিল না। ক্যাবিনেট রেসপন্স: দি গভর্নর ইন কাউন্সিল ইস্যুজ এ পাবলিক ইন্টারেস্ট অর্ডার আন্ডার নিউ সেকশন 87.301 to 87.302. A all new study permit application from the affected countries referencing those colleges are not accepted processing during a 12-month period. Pending applications, এখানে 15,000 অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে আর সাসপেন্ডেড ইনডিফিনিটলি। এক্সিস্টিং স্টাডি পারমিট ইস্যুড টু স্টুডেন্ট অলরেডি ইন কানাডা ফ্রম দোজ কলেজ আর ভ্যারিড, ওয়ার্ক আওয়ার্স রেস্ট্রিক্টেড টু 0 and new condition requiring transfer to a legitimate institution within 90 days. Some permits linked to proven fraud are cancelled outright. Impact on individuals. এবার দেখুন একটা উদাহরণ। প্রিয়া নামের একটি মেয়ে, সে একটা জেনুইন স্টুডেন্ট ইন্ডিয়া থেকে, হ্যাড এ লেজিটিমেট অফার ফ্রম ওয়ান অফ দি কলেজ বিফোর দি ফ্রড ওয়াজ আনকভার্ড।
She sold family asset to pay tuition and was waiting for her permit in India. তো জমি জমা সব কিছু বিক্রি করে সে মূলত টিউশন ফি পেমেন্ট করেছে, ভিসা অ্যাপ্লাই করেছে। এখন তার ক্ষেত্রে যেটা ঘটলো, হার পেন্ডিং অ্যাপ্লিকেশন ইজ সাসপেন্ডেড, শি ক্যান নট কাম টু কানাডা। তো এখন সে কিন্তু কানাডাতে আসতে পারবে না, তার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। শি লুজেস হার স্পট অ্যান্ড ফেসেস ফিনান্সিয়াল ঋণ। তো এখন সে ব্যাপক একটা কষ্টের মধ্যে রয়েছে। কী কারণে? ওই যে প্রতিষ্ঠানে সে অ্যাপ্লাই করেছে সে প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি কমপ্লায়েন্স সিস্টেমে আর নেই, এখন সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যার কারণে তার এই সুযোগটা বন্ধ করে দেওয়া হলো বা তার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হলো। আহমেদ নামের আরেকটি কেস দেখুন, অলরেডি স্টাডিং ইন টরন্টো অন এ পারমিট ফ্রম দি সেম কলেজ, একই কলেজের, হ্যাজ এ রিক্স, হ্যাজ হিজ ওয়ার্ক রাইট স্ট্রিপড ওভারনাইট, unable to afford rent without his part-time job. He drops out and becomes out of status when he fails to transfer in time. এই প্রতিষ্ঠান থেকে সে অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা করতে পারে নাই। গভর্নমেন্ট ভিউ, র্যাপিড অ্যাকশন স্টপ এক্সপ্লয়টেশন অ্যান্ড protects system integrity. Critics concern thousands of legitimate applicants caught in blanket measures with limited appeal rights. Sudden cancellation disrupt lives and education without individual hearings. তো মোট কথা, এখন স্টুডেন্ট যারা শুনলেন তাদের উচিত হচ্ছে ডেজিগনেটেড প্রতিষ্ঠান এবং যেগুলো ভালো প্রতিষ্ঠান খোঁজখবর নিয়ে সেগুলোতেই আপনি আসার চেষ্টা করবেন। ভালো প্রতিষ্ঠান বলতে যেগুলো রিকগনাইজড প্রতিষ্ঠান, সেখানে প্রাইভেট হোক পাবলিক হোক এই বিষয়গুলো খেয়াল করবেন। বিশেষ করে প্রাইভেট কলেজগুলোর ব্যাপারে খুবই সাবধান থাকবেন। নিউ রিফিউজি ক্লেম ইনএলিজিবিলিটি রুলস ক্লোজ লং স্ট্যান্ডিং গ্যাপস। এই part introduces clear statutory bars to refugee claim eligibility. Key changes: ineligible if claim made more than 1 year after entry. তো এখানে 1 বছর পরে যদি কেউ এখানে এসে রিফিউজি ক্লেম করে সেক্ষেত্রে এখানে ইনএলিজিবলের বিষয়টা চলে আসছে। ইফ ক্লেমেন্ট entered Canada multiple times after June 24, 2020, the 1 year clock starts from the first entry. কেউ যদি বারবার আসে তাহলে দেখা গেল যে লাস্ট যে সময়ে তিনি এসেছে সেই সময় থেকে 1 বছরের মধ্যেই যদি অ্যাসাইলাম ক্লেম করেন তাহলে সেগুলোকে রিজনেবলি ধরা হবে। যদি 1 বছরের বেশি সময় পরে তিনি আবেদন করেন তাহলে সেটাকে এখানে কনসিডার করা হবে না। ইনএলিজিবল ইফ ইরেগুলার এন্ট্রি ফ্রম ইউএস ল্যান্ড বর্ডার ক্লেম আফটার রেগুলেটরি টাইম লিমিট। ইনএলিজিবল ক্লেম টার্মিনেটেড ডিরেক্টেড টু PRRA regulations for exceptions. Once eligible, processing must be terminated. There is no referral to the Refugee Protection Division. তো এবার আসি আপনাদের একটা প্রশ্ন, could bill C12 affect people who already have valid visa or permits? তো যাদের ভিসা আছে তারা এখান থেকে অ্যাফেক্ট হবে কিনা? পটেনশিয়ালি ইয়েস, তারা এখানে অ্যাফেক্ট হতেই পারে। ওয়ান অফ দি মোস্ট সার্চ কনসার্ন রিলেটস টু ওয়েদার প্রিভিয়াসলি ইস্যুড ডকুমেন্টস আর ফুললি প্রোটেক্টেড। Bill C12 allows for cancellation, suspension or variation of documents in defined public interest scenario. While this power is expected to be used springly and is systematic situation, it means valid documents are no longer immune from government intervention, border integrity, safety or সিকিউরিটি ইস্যুজ অ্যারাইজ। তো গভর্নমেন্টের সেফটি সিকিউরিটি ইস্যু যদি আসে তাহলে তারা যে কোনো ভিসা ক্যান্সেল করতে পারবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো আজকের লং আলোচনায় অনেক বিষয় ব্যাখ্যা করার যায়নি খুব বেশি, কারণ অলরেডি আপনারা দেখেছেন যে আলোচনাটা দীর্ঘায়িত হয়েছে খুব শর্টকাট করার চেষ্টার মধ্যেও। যদি আরও বেশি আমরা ব্যাখ্যা করতে যেতাম তাহলে আলোচনাটা আরও বেশি দীর্ঘায়িত হতো। তো আজকের আলোচনা থেকে কানাডাতে যে পরিবর্তনগুলো আসতেছে সেগুলো নিয়ে আপনাদেরকে সতর্ক করা, সাবধান করা, এবং একটা বিষয় সেটা হলো যে আপনি নিজে যদি অনেস্ট থাকেন, সব কিছু যদি অনেস্টলি আপনি রিপ্রেজেন্ট করেন তাহলে আপনাদের কোনো ভয় নাই, এটাই হলো বাস্তবতা। আর চোখ কান খোলা রাখতে হবে, কখন কি রুলস চেঞ্জ হয় সেগুলো খেয়াল রাখতে হবে। পুরনো নিয়মে আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করেন তাহলে সেগুলো রিফিউজ হবে, এ ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো আপনারা শিখে নেবেন, এটা আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।